হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে জানবো। পাওয়ার অ্যান্ড ফাংশন অফ প্রেসিডেন্ট সম্পর্কে আমরা আলোচনা করব এবং এই পাওয়ার অ্যান্ড ফাংশন রাষ্ট্রপতির কতগুলি ভাগে আমরা ভাগ করে নিয়েছি মনে রাখার সুবিধার্থে। সেই ভাগগুলো দেখো। পাওয়ার অ্যান্ড ফাংশনকে আমরা ভাগ করেছি এক্সিকিউটিভ ফাংশন, মিলিটারি পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার, এমার্জেন্সি পাওয়ার, ডিপ্লোম্যাটিক পাওয়ার, মানি বিল, জুডিশিয়াল অ্যান্ড ভেটো পাওয়ার। এই সমস্ত কিছু আলোচনার পূর্বে তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নাও। এর আগের ভিডিওতে আমরা প্রেসিডেন্ট সম্পর্কে, যে প্রেসিডেন্ট নিয়োগ কিভাবে হয়, প্রেসিডেন্টের নির্বাচন কি করে হয়, কোয়ালিফিকেশন কি কি দরকার হয়, যাবতীয় তথ্য আলোচনা করেছি এবং ফাইনাল পোর্শনে প্রেসিডেন্ট সম্পর্কে আমরা আলোচনায় রয়েছি। সেখানে আমরা আলোচনা করব প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ার, মিলিটারি পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার, এমার্জেন্সি পাওয়ার, ডিপ্লোম্যাটিক পাওয়ার, জুডিশিয়াল পাওয়ার, ভেটো পাওয়ার এবং মানি বিল সম্পর্কে। বলে রাখি, এমার্জেন্সি নিয়ে স্পেশালি আর একটা ভিডিও হবে, কারণ এমার্জেন্সি পাওয়ার একটা বিস্তারিত আলোচ্য বিষয়, সেখান থেকে অনেক খুঁটিনাটি প্রশ্ন আসে। এখানে আমরা সংক্ষিপ্ত আলোচনায় যাব। সরাসরি এবার আমরা চলে যাই। এটাকে একটু তোমরা একটা স্ট্রাকচার করে নেবে। স্ট্রাকচার করে নেওয়ার পর আমরা এক্সিকিউটিভ পাওয়ারে চলে যাব আলোচনায়। অর্থাৎ প্রথম স্ট্রাকচারটা তোমরা চটজলদি একটু সেরে নাও। এটা লিখে নেওয়ার পরে তোমাদের মনে রাখার জন্য সুবিধা হবে, কারণ প্রচুর ফাংশন। আমরা এতদিন পর্যন্ত এটাই বলেছি যে রাষ্ট্রপতির নামে দেশের শাসন কার্য সম্পাদিত হয়। রাষ্ট্রপতি দেশের ফার্স্ট সিটিজেন বলি আমরা ভারতবর্ষের, অর্থাৎ ভারতবর্ষের সর্বোত্তম নাগরিক। এইবার আমরা একেবারে বিভিন্ন ভিডিওতে যে যে বিষয়গুলো পড়েছিলাম, আমরা রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতি কি করেন কি করেন না, আলাদা আলাদা বিক্ষিপ্তভাবে পড়েছি, এখানে একদম প্রপার ওয়েতে জানবো। তাহলে আশা করি এতক্ষণে লেখা হয়ে গেছে, তার মধ্যে আমরা এতগুলি কথা বলে নিলাম। প্রথম কাজটা আমরা জানবো, সেটা হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার বা এক্সিকিউটিভ ফাংশন কি কি করে। তাহলে দেখো, প্রথম কথাটাই আমরা বলেছি যে একদম চটজলদি এরকম লিখবে যে শাসন বিভাগের সমস্ত কাজ, শাসন বিভাগের সকল কাজ রাষ্ট্রপতির নামে সম্পাদিত হয়। সকল কাজ রাষ্ট্রপতির নামে সম্পাদন হয়। এটা সিম্পল ওয়েতে আমরা লিখতে পারি, এভরি এক্সিকিউটিভ ফাংশন of government of India taken place by the name of president. তাহলে প্রথম কথাটাই আমরা বললাম, প্রেসিডেন্টের নামে or government takes is to be taken in his name. শাসন বিভাগের সকল কাজ রাষ্ট্রপতির নামে সম্পাদিত হয়। এবার এই যে এক্সিকিউটিভ যে অ্যাপয়েন্টমেন্ট, এখানে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড পড়ছি আমরা। কাকে কাকে নিয়োগ করে? প্রথমে যদি বলি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ইটস নট অ্যাডভোকেট, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ক্যাগ। Then UPSC chairman and member, UPSC chairman ও member, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের জাস্টিস, সুপ্রিম কোর্ট যে হাইকোর্টের যে জাস্টিস তাদেরকে নিয়োগ করেন। স্টেট গভর্নর, তার সঙ্গে
administrator of union territory, chairman of finance commission, chief election commissioner, and তার সঙ্গে ইলেকশন কমিশনার, শুনবে ভালো করে সবগুলো বলছি, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ইউপিএসসি চেয়ারম্যান মেম্বার, সুপ্রিম কোর্ট হাইকোর্টের সকল জাস্টিস, চিফ জাস্টিস এবং আদার জাস্টিস সবাইকে, স্টেট গভর্নর এবং ইউনিয়ন টেরিটরি যারা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হন তাদের, চেয়ারম্যান অফ ফিনান্স কমিশন, চিফ ইলেকশন কমিশনার আর ইলেকশন কমিশনার, অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার এবং ইলেকশন কমিশনার, এদেরকে নিয়োগ করেন। অর্থাৎ এদের যেমন নিয়োগ করেন তেমনি removal of the same are done by president। একইভাবে এদেরকে নিয়োগ করে, এদের যেমন তিনি, তবে বাট এর প্রসিডিওর কিন্তু আমরা বলে দিয়েছি। দেখো ওই বাট বলতে আমি এখানে ডট ডট করে এই জন্য বলছি, আগের ভিডিওগুলো যারা দেখেছো তাদেরকে বলে দিই, তবে প্রত্যেকটার একটা টোটাল প্রসিডিওর আছে। বাট ফলোইং procedure or recommendation but following procedure or recommendation। তো এই কথাগুলো অলরেডি জেনেছি আমরা, প্রত্যেকের আলাদা আলাদা পার্ট, কিছু কিছু এখনো নতুন আছে, যেমন মুখ্য নির্বাচন কমিশনার, এটা নিয়ে এখন আলোচনাই হয়নি, সেটা পরে আমরা যাব। চটজলদি এটা লিখবে। এছাড়াও বিভিন্ন কমিশন গঠন করতে পারেন, সেই কমিশনগুলো আমরা লিখব। তাহলে এদেরকে নিয়োগ করেন, এনাদেরকে নিয়োগ করেন। এবং থার্ড এক্সিকিউটিভ পার্টেই আমরা পড়ছি। দেখো এক্সিকিউটিভ পার্টি থার্ড হচ্ছে এসসি কমিশন, এসটি কমিশন, ওবিসি কমিশন, ফিনান্স কমিশন, ইন্টারস্টেট কাউন্সিল, বিভিন্ন বিষয়ে যে ইন্টারস্টেট কাউন্সিল, তার সঙ্গে বলা হয় ইনি শিডিউল ট্রাইব এরিয়া ডিক্লেয়ার করেন। কোন এলাকা শিডিউল ট্রাইব এরিয়ার মধ্যে পড়ে? তাহলে এক্সিকিউটিভ পার্টে আমরা এই কথাগুলি জেনে রাখবো। চট জলদি সবাই লিখবে, আমি তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা কথাই বলে দিচ্ছি, প্রত্যেকটা ডিটেলসই বলে দিচ্ছি। প্রত্যেকটা কথা ভীষণভাবে ইম্পর্টেন্ট, যে কোনো সিঙ্গল কোশ্চেনও তোমাদেরকে এই সম্পর্কে আসতে পারে। যদি লেখা না হয়ে থাকে একটু চট জলদি স্ক্রিনশট নিয়ে নেবে। সম্ভবত নেক্সট ছিল হচ্ছে মিলিটারি পাওয়ার। তাহলে এক্সিকিউটিভ পাওয়ার গেল। ছোট ছোট বিষয় রয়েছে। মিলিটারি সামরিক বিভাগের তিনিই কিন্তু প্রধান, কমান্ডার ইন চিফ অফ আর্মড ফোর্স বলা হয় তাকে। তাহলে সিম্পলি আমরা এখানে এবার জানবো হচ্ছে মিলিটারি পাওয়ার, আর তার সঙ্গে ধরো মানি বিল রিলেটেড আরেকটা বিষয় এখানে জেনে নিই, মানি বিল রিলেটেড পাওয়ার। দুটো জিনিসই মোটামুটি তোমাদের জানা। দেখো আমি প্রথম কথাটা বললাম, বেসিক্যালি
যদি বাংলায় বলতাম তাহলে সেনা বিভাগের প্রধান তিনি। তাহলে হি ইজ দ্য কমান্ডার, হি ইজ দ্য commander in chief of armed forces। তিনি হচ্ছে সেনা বিভাগের প্রধান। বা এখানে তোমরা ডিফেন্স ফোর্সও লিখতে পারো, একই ব্যাপার। এবার তিনি বলা হয় চিফ অফ আর্মি, চিফ অফ নেভি, চিফ অফ এয়ার ফোর্স। appointed by him, তার দ্বারা নিয়োজিত হয়। তার মানে আর্মির যিনি প্রথম বা একদম চিফ অফ দ্য আর্মি, চিফ অফ দ্য নেভি আর চিফ অফ দ্য এয়ার ফোর্স অ্যাপয়েন্টেড বাই হিম। নেক্সট এটা তাহলে দুটো, তিনি বেসিক্যালি সেনা বিভাগের প্রধান আর তিনি সেই সেনা বিভাগের চিফ যিনি হন, তাদেরকে নেভির চিফ যিনি, এয়ারফোর্সের যিনি হেড, তাকে নিয়োগ করেন। এবার দেখো মানি বিল। মানি বিল এর আগে বহুবার পড়েছি আমরা, প্রথম যখন ফান্ডামেন্টাল কোর্স পড়ছিলাম সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে মানি বিল মূলত লোকসভা বেশি, মানি বিল সম্পর্কে লোকসভা বেশি ক্ষমতা ভোগ করে। তাহলে এই মানি বিল উত্থাপনের আগে কার সম্মতির দরকার হয়? সম্মতি দরকার হয় হচ্ছে প্রেসিডেন্টের। অর্থাৎ লোকসভায় মানি বিল উত্থাপনের পূর্বে আমাদের প্রয়োজন হয়ে ওঠে রাষ্ট্রপতির সম্মতির। এবার দেখো মানি বিল যদি বলি তাহলে বলা হয় টু ইন্ট্রোডিউস মানি বিল prior assent of president needed। চার জলদি লিখবে তোমরা। এবার দেখো এছাড়াও মানি বিল তো শুধু স্পেসিফিক্যালি বলছে, কিন্তু ফিনান্স রিলেটেড আরো কিছু পাওয়ার রয়েছে। দেখো এইখানে আমরা সেটাকে ইনক্লুড করে দিতে পারি। এক তো কন্টিনজেন্সি ফান্ড, contingency fund of India is under president। ভারতবর্ষের যে কন্টিনজেন্সি ফান্ড, সেই কন্টিনজেন্সি ফান্ড হচ্ছে আন্ডার প্রেসিডেন্ট কন্ট্রোল, প্রেসিডেন্ট কন্ট্রোলের। every 5 years he can form finance commission। পাঁচ বছর পর পর তিনি ফিনান্স কমিশন গঠন করেন। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমরা বলেছি যে ইউনিয়ন বাজেট বেসিক্যালি রাষ্ট্রপতির পেশ হওয়ার কথা বা পেশ করার কথা।
তো ইউনিয়ন বাজেট বা বাজেট পেশ হচ্ছে 112 ধারায় আর্টিকেলে, কিন্তু অ্যাজ পার আর্টিকেল 115 President submit union budget, but on behalf of President, Finance Minister present the budget। এখানে তোমরা দেখবে বাজেট শুরুতে 2-3 লাইন প্রেসিডেন্ট পড়ে শোনায়, তাহলে আমরা বলবো ইউনিয়ন বাজেট। নর্মালি ইউনিয়ন বাজেট সম্পর্কে 112 ধারায় বলা রয়েছে, কিন্তু 115 ধারা মতে রাষ্ট্রপতি সেটা লোকসভায় বা এই যে আমাদের যে অধিবেশন বসছে পার্লামেন্টে সেখানে পড়ে শোনানোর কথা লোকসভায়, সেটার বদলে দেখা যায় রাষ্ট্রপতি প্রথমে 2-3 লাইন পড়ে শোনান এবং ফাইনালি পুরোটা পড়ে শোনায় হচ্ছে অর্থমন্ত্রী। সেটা কার পক্ষ থেকে? রাষ্ট্রপতির হয়ে অর্থমন্ত্রী পুরো বাজেট পেশ করে, প্রেজেন্টেড বাই ফিনান্স মিনিস্টার, ইউনিয়ন ফিনান্স মিনিস্টার। তো এই গেল আমাদের ফিনান্স রিলেটেড পাওয়ার। নেক্সট আমরা যাব কি কি ছিল। এমার্জেন্সি পাওয়ার ছিল, ডিপ্লোম্যাটিক পাওয়ার ছিল। চট জলদি লিখবে। এমার্জেন্সি নিয়ে অলরেডি আগে কয়েকবার বলেছি, এখানে সংক্ষিপ্তভাবে পড়ে এমার্জেন্সি নিয়ে আমরা ডিটেলস আরো পড়ব। এমার্জেন্সি পাওয়ার আর হচ্ছে ডিপ্লোম্যাটিক পাওয়ার। তাহলে এটা অলরেডি তোমরা সবাই জানো যে রাষ্ট্রপতি 3 রকমের এমার্জেন্সি জারি করে। জাতীয় জরুরি অবস্থা, রাজ্য জরুরি বা প্রেসিডেন্ট রুল বলা হয়, আর অর্থনৈতিক জরুরি অবস্থা, ফিনান্সিয়াল এমার্জেন্সি। তো অলরেডি সেটা সম্পর্কে আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি। ন্যাশনাল এমার্জেন্সি, দেন রাজ্যের ক্ষেত্রে বলা হয় প্রেসিডেন্সিয়াল রুল, প্রেসিডেন্ট রুল, থার্ড হচ্ছে ফিনান্সিয়াল। 360, 356, 352 এই 3টা আর্টিকেল। এর ডিটেলস আমরা পুরো আলাদা করে একটা ভিডিও তৈরি হবে, সেখানে এর পুরো ডিটেলস আরো জানবো আমরা। আরো কিছু স্পেশাল ইনফরমেশন রয়েছে যেগুলো লাগে। ডিপ্লোম্যাটিক পাওয়ার যদি বলি তাহলে আমরা জানি যে প্রেসিডেন্ট বেসিক্যালি রিপ্রেজেন্টস ইন্ডিয়া। রাষ্ট্রপতি ভারতকে রিপ্রেজেন্ট করে, একক ব্যক্তি। কিন্তু বর্তমানে আমাদের যে রাজনৈতিক আবহ সেখানে আমরা দেখি যে সব থেকে আগে ছুটছেন এখন প্রাইম মিনিস্টার। তবে তিনি কিন্তু প্রেসিডেন্টের নামেই বিভিন্ন যে ইন্টারন্যাশনাল ট্রিটি, ইন্টারন্যাশনাল যে কনসাইনমেন্ট, এগুলো সব করে থাকেন। তাহলে যত ইন্টারন্যাশনাল ট্রিটি consignment agreement tax by the government of India
by his name. যত সময় এগিয়েছে, যদিও আমরা জানি যে এখন ইন্টারন্যাশনাল যে সম্পর্ক, সেই সম্পর্কে এখন বিভিন্ন রকম ভাবে প্রধানমন্ত্রীদের আলাদা করে বৈঠক হয়, বিভিন্ন দেশের মন্ত্রকদের বৈঠক হয়, কিন্তু বলা হয় যে মূলত বেশিরভাগ ক্ষেত্রে যত আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক সম্পর্ক, এগ্রিমেন্ট, সেটা প্রেসিডেন্টেরই নামে হয়ে থাকে ভারতের হয়ে, এবং তিনি ভারতবর্ষের হয়ে রিপ্রেজেন্ট করেন অন্যান্য দেশের সঙ্গে। যদি বলা হয় তাহলে একক ব্যক্তি যিনি রিপ্রেজেন্ট করেন ভারতের হয়ে, তাকে বলা হয় হচ্ছে প্রেসিডেন্ট। এটা আমরা পূর্বের হিসেবে পেয়েছি, তবে এখনকার যে রাজনৈতিক বা পলিটিক্যাল আবহাওয়া, সেটাতে একটুখানি আমরা চেঞ্জ দেখতে পাই, কিন্তু সেটা পলিটিক্সের নিরিখে খুব একটা আমাদের স্টাডি রিলেটেড ইস্যুর মধ্যে কোনো রকম কোনো এফেক্ট ফেলবে না। এইবার আমরা যাব হচ্ছে জুডিশিয়াল পাওয়ার। নেক্সট পাচ্ছি হচ্ছে জুডিশিয়াল পাওয়ার। জুডিশিয়াল পাওয়ারে তুমি চিন্তা করে দেখো, একটু আগে আমরা পেয়েছিলাম যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এদের জাজ অ্যাপয়েন্ট, জাজ অর জাস্টিস অ্যাপয়েন্ট করতে পারেন। এইবার দ্বিতীয় যে কাজটা আমাদের মাথায় রাখতে হয়, যে রাষ্ট্রপতি এই যে বিভিন্ন যে বিচার বিভাগীয় শাস্তির ঘোষণা হচ্ছে, সেই শাস্তি ঘোষণায় তিনি ক্ষমা প্রদান করতে পারেন। রাষ্ট্রপতি পারে, আর রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল পারেন, তবে একমাত্র রাষ্ট্রপতিরই মৃত্যুদণ্ড রদ করার ক্ষমতা বিদ্যমান। এবং এটা আর্টিকেল 72-এ বলা রয়েছে যে রাষ্ট্রপতি চাইলে মৃত্যুদণ্ডটাকে রদ করতে পারে। কতগুলি ক্ষমতা আগেও পড়েছিলাম, দেখো মনে করার জায়গা। তো এখানে যে ক্ষমা বলছি আমরা, শাস্তির ক্ষমা, সেটা বিভিন্ন রকম ভাবে করেন। মৃত্যুদণ্ড রদ করতে পারে 72 ধারা মতে, আর বাকি যে বিভিন্ন রকম ভাবে ক্ষমা করতে পারেন সেটা কি? প্রথমটা বলা হলো যে ধরন, শাস্তির যে ঘোষণা করা হয়েছে, যা বিচার করার পরে তাকে শাস্তি দেওয়া হয়েছে একটা, সেটাকে ডাইভার্ট করে তিনি অন্য কোনো একটা শাস্তিতে ট্রান্সফার করতে পারেন, এটা হতে পারে। দ্বিতীয়, দেখা গেল যে বহুদিনের, দেখা গেল 25 বছর বা 50 বছরের, উদাহরণ হিসাবে বলছি, 25 বছর 50 বছরের দীর্ঘ তাকে কারাবন্দীকরণ করা হয়েছে, সেখানে সেটাকে কমিয়ে দিতে পারেন। আবার পরবর্তীতে দেখা যায় যে যদি ভালো কাজ করছে কেউ, কোনো অপরাধী, সেই অপরাধীর ভালো কাজের জন্য তার শাস্তি মকুব করে দিতে পারেন, ইত্যাদি বিভিন্ন রকমের যে মুকুব বা বিভিন্ন রকমের ক্ষমা করা, সেই ক্ষমা করার কাজটি করতে পারেন রাজ্যপাল এবং রাষ্ট্রপতি। এখানে রাষ্ট্রপতি পড়ছে যেহেতু রাষ্ট্রপতি, তবে শুধুমাত্র মৃত্যুদণ্ড রদ করার ক্ষমতা সেটা রাষ্ট্রপতির রয়েছে। তারপরে দেখো যে আমরা বিচারের জন্য, ফান্ডামেন্টাল রাইটস এর জন্য আবেদন নিয়ে যে সুপ্রিম কোর্টের কাছে যাব, সেটাকে সাময়িকভাবে তিনি রদ করে দিতে পারেন, সেটা আমরা অলরেডি আগে আর্টিকেলে পেয়েছি, 359, এবং এছাড়া আরো কিছু আর্টিকেল 358 ছিল, যে সেই জায়গাগুলোতে আমরা পড়েছি। এইখানে আমরা এটুকু লিখবো, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট জাজ এবং জাস্টিস অ্যাপয়েন্ট করেন তিনি, এবং তিনি পার্ডনিং পাওয়ার ভোগ করেন, হ্যাভ ক্ষমা করার ক্ষমতা, পার্ডনিং পাওয়ার। এটা সিম্পল ওয়েতে মনে রাখবে যে সিম্পলি আর্টিকেল 72 he only can, তিনি একমাত্র ব্যক্তি যিনি মৃত্যুদণ্ড রদ করতে পারেন। he only can pardon death punish। বাকি যে অন্যান্য ক্ষমতাগুলো, সেটা আমরা কি কি বললাম, সেটা হচ্ছে রিমিশন করতে পারে, কমিয়ে দিতে পারে সময়, মানে শাস্তির যে টাইপ, সেই শাস্তির টাইপ চেঞ্জ করে দিতে পারেন। এইগুলি তোমরা নিজেদের মতন করে লিখতে পারো।
শাস্তির, কঠিনভাবে না, শাস্তির সময় কমানো, ধরন কমানো, ভালো কাজের জন্য পূর্বেই মুক্তি দেওয়া, এই কাজগুলো করতে পারে, রাইট। এর থেকে এই মুহূর্তে এটার ইংরেজি খুব একটা তোমাদের দরকার নেই, এখানে আমরা কতগুলি টার্ম ইউজ করি, সেই টার্মগুলো আমাদের পরীক্ষা নিরীক্ষে আসবে না। রিমিশন আছে, রেসপাইট আছে, তো এই টার্মগুলো এই মুহূর্তে লাগবে না, মনে থাকে না, বিভিন্ন টাইপগুলোকে আলাদা আলাদাভাবে বিচার করা রয়েছে, ওকে, কিন্তু তোমাদের সেক্ষেত্রে লাগবে না। রিমিশন, রেসপাইট, রিপ্রাইভ, এরকম বিভিন্ন রকমের টার্ম রয়েছে। তাহলে এটা পাচ্ছি আমরা জুডিশিয়াল পাওয়ার। এবারে ইম্পর্টেন্ট পার্টে চলে আসি, সেটা হলো লেজিসলেটিভ পাওয়ার, যেটা ইচ্ছা করে আমি পরে আলোচনা করছি, একটু বড়। লেজিসলেটিভ পাওয়ার, সুবিধার্থে আমি আগে একটু লিখে নিয়েছি যাতে তোমাদের সময়টা কম লাগে। এবার দেখো, লেজিসলেটিভ পাওয়ার তার মানে আইন বিষয়ক ক্ষমতা। রাষ্ট্রপতির আইন বিষয়ক যে ক্ষমতা, তার মধ্যে দেখো প্রথমে কতগুলো জিনিস আমরা বলেছিলাম, এর আগে বারবার পড়েছি। লোকসভার অধিবেশন যে কোনো সময় তিনি ডাকতে পারেন, যে কোনো সময় রদ করতে পারেন, বন্ধ করে দিতে পারেন, আবার বলা হয় যে লোকসভাকে ভেঙেও দিতে পারেন, প্রথম কথা এটা, রাইট। তিনি যে কোনো সময় অর্ডিন্যান্স জারি করেন, অর্ডিন্যান্স জারি করে বিপদে পড়লে হঠাৎ করে এই সময়টা লোকসভার কোনো অধিবেশন এই মুহূর্তে নেই, তিনি তড়িঘড়ি করে একটা অর্ডিন্যান্স জারি করলেন, অর্ডিন্যান্স জারি করে প্রয়োজনীয় যে অ্যাক্ট বা যে বিষয়টা লাগু করার দরকার ভারতবর্ষে সেই কাজটা তিনি করেন। অর্ডিন্যান্স জারি, ভেটো পাওয়ার, এমার্জেন্সি পাওয়ার, এগুলো নিয়ে কিন্তু ফার্দার ডিটেলস ভিডিও আমাদের হবে, ওকে। আপাতত এইটুকু বলে দিই যে দেখা যায় যে খুব শীঘ্রই কোনো লোকসভার অধিবেশন এই মুহূর্তে নেই, সেক্ষেত্রে কোনো বিশেষ কিছু হঠাৎ করে প্রয়োজন, সেক্ষেত্রে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন, এবং অর্ডিন্যান্স জারি করে যে বিষয়টা সেই মুহূর্তে লাগু করা দরকার সেটা তিনি প্রপার প্রসিডিওরে করেন। এটুকু আপাতত আমরা যাই, পরে অর্ডিন্যান্স জারি সম্পর্কে জানবো। এই যে বলা হয় যৌথ অধিবেশন, কোনো ডিসপিউট ইস্যু রয়েছে বা কোনো একটা আইন লোকসভায় পাশ হয়েছে, রাজ্যসভা আটকে দিয়ে বসে রয়েছেন, এইরকম ইস্যু দেখা গেলে আমরা এর আগেও বলেছি, সেক্ষেত্রে জয়েন্ট সিটিং ডাকেন হচ্ছে রাষ্ট্রপতি। প্রত্যেকটা লোকসভার যে ফার্স্ট অধিবেশন, প্রত্যেকটা জেনারেল ইলেকশন হলো, ইলেকশন হওয়ার পরে যে নতুন সরকার গঠন হয়, নতুন আইনসভা গঠন হয়, সেই আইনসভার প্রথম অধিবেশনে তিনি উদ্বোধনী ভাষণ দিয়ে থাকেন। লোকসভা রাজ্যসভার যে স্পিকার, ডেপুটি স্পিকার, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এদেরকে নিয়োগ করেন, ইনি নিয়োগ করেন, রাইট। এবং আমরা সবাই জানি যে লোকসভায় 2 জন অ্যাংলো ইন্ডিয়ান এবং রাজ্যসভায় 12 জন যে নমিনেট, 12 জন যে স্পেশাল সেক্টর থেকে নেওয়া হয়, তাদেরকে কিন্তু নমিনেট করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে তিনি ইউপিএসসি, ফিনান্স কমিশন এবং ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ইউপিএসসি, ফিনান্স কমিশন, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এদের রিপোর্ট পেশ করেন লোকসভায়। আমরা বলেছিলাম ইউপিএসসি পড়ার সময় যে ইউপিএসসি তাদের রিপোর্ট বার্ষিক বেসিসে রাষ্ট্রপতির কাছে জমা করে এবং সেই রিপোর্টটা লোকসভায় রাষ্ট্রপতি পড়ে শোনান বা রাষ্ট্রপতি জমা করেন। বাকি এই তো টোটাল পেলাম আমরা হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার, কিন্তু সব থেকে বড় এখানে যে বিষয়টা বলার, আলটিমেটলি আইনসভা, লেজিসলেটিভ পাওয়ারের সর্বোচ্চ ক্ষমতা কিন্তু ভোগ করে বসে রয়েছেন রাষ্ট্রপতি। কারণ রাষ্ট্রপতি আইনসভায় পাশ হলো, তারপরে রাষ্ট্রপতিকে সাইন করতে হবে, তবে তো সেটা দেশের জন্য লাগু হবে, তিনিই সর্বোচ্চ ব্যক্তি, ফাইনাল কথাটা এখানে লেখা নেই। সর্বোপরি after assent of president an bill becomes act, না হলে লেজিসলেটিভ যে বডি বা লেজিসলেশন যে কাজগুলো করছে সেন্ট্রাল লেজিসলেশন, সেই সমস্ত কাজই কিন্তু আলটিমেটলি ব্যর্থ। তো এইখানে আবার আরেকটা ধাপ রয়েছে যেটাকে বলা হয় ভেটো পাওয়ার। তাহলে আমরা বললাম যে পার্লামেন্ট যেসব আইন প্রণয়ন করছে, এই যে প্রপার প্রসিডিওর চলছে, তার ফার্স্ট প্রসিডিওর কি, লোকসভায় পাশ হলো, রাজ্যসভায় পাশ হলো, তারপরে প্রেসিডেন্ট সাইন করবে, তাহলে আলটিমেটলি আফটার অ্যাসেন্ট অফ প্রেসিডেন্ট এ বিল বিকাম অ্যাক্ট। তাহলে ফাইনাল কথাটা সেটা এখানে লিখবো আমরা, রাইট। তাহলে মোস্ট পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার
তিনিই কিন্তু আলটিমেটলি, এবং এইখানে সাইন করার আগে তিনি কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতির সাহায্য নিতে পারেন যে সেটা কোনো রকম ভাবে ভারতের সংবিধানের যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন সেটাকে ক্ষুণ্ণ করছে কিনা, কোনো রকম ভাবে সংবিধানকে কোনোভাবে ক্ষুণ্ণ করছে কিনা, এই বিষয়গুলি খতিয়ে দেখার জন্য তিনি সুপ্রিম কোর্টের বিচারপতির সাহায্য নিতে পারেন। দেন সমস্ত কিছু বিচার করার পরে তিনি 3 রকম সিদ্ধান্ত নিতে পারেন। এক তো সাইন করে দিলেন, সেটা তো একরকম গেল। বাকি যে সেকেন্ড অপশনটা রয়েছে সেই সেকেন্ড অপশনে 3 রকম ইস্যু হতে পারে। তিনি সরাসরি বলে দিলেন রিজেক্ট করে দিলাম, রিজেক্ট হয়ে গেল। দ্বিতীয়, তিনি ওটাকে আবার পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারেন। আর 3 নম্বর যেটা বলা হয়, কিছুই বলবেন না, চুপচাপ থেকে গেলেন, চেপে যাওয়া ব্যাপারটাকে বলে। তো সাইন করার আগে 2 রকম ইস্যু হয়। এক তো সরাসরি সাইন করলেন, ব্যাস হয়ে গেল। যদি সাইন না করেন, সেই সাইন না করার পেছনে একটা পাওয়ার দেওয়া রয়েছে, সেটাকে বলা হয়েছে ভেটো পাওয়ার। সেই ভেটো পাওয়ারে আমরা কি বলতে পারি, ভেটো পাওয়ারে সরাসরি তিনি না করে দিতে পারেন, রিজেক্ট করে দিতে পারেন যে এই আইনটা আমি সাইন করব না, ব্যাস মিটে গেল। দ্বিতীয় যেটা হচ্ছে আবার নতুন করে বিবেচনার জন্য, পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারেন। 3rd নম্বর, তিনি কিছুই বলবেন না। তো এই 3 রকমের ভেটো পাওয়ার রয়েছে। সেই ভেটো পাওয়ার ফাইনালি আমরা আলোচনা করবো এই ভিডিওতে ইন জেনারেল। এবং তোমাদের সবাইকে আমি আবার বলছি যে এমার্জেন্সি পাওয়ার, ভেটো পাওয়ার এবং অর্ডিন্যান্স জারি, এই বিষয়গুলি নিয়ে আমাদের ফার্দার ভিডিও হবে, কারণ সেগুলি বিষয় আমাদের কনসেপচুয়াল কোশ্চেন পরীক্ষায় আসে। তাহলে ফাইনাল আমরা পাচ্ছি হচ্ছে ভেটো পাওয়ার। 3টে সিদ্ধান্ত। যদি দেখা যায় কোনো কনফিউশন আছে, তাহলে তিনি কি করতে পারেন, আইদার ক্যান রিজেক্ট, সাইনের ইস্যুটা অন্য জায়গায় চলে গেলাম, যে অ্যাসেন্ট জানিয়ে দিল গেল, and ফাইনালি হচ্ছে এই 3টে সিদ্ধান্ত তিনি কিন্তু ফাইনালি নিতে পারেন, রাইট? নো অ্যাকশন, or we can say withhold the bill. তো এইখানে দেখো, এই যে আইদার ক্যান রিজেক্ট, এই পাওয়ারটাকে বলা হয় হচ্ছে অ্যাবসোলিউট ভেটো, পূর্ণাঙ্গ ভেটো। সরাসরি তিনি না করে দিলেন, সেটা হয়ে গেল অ্যাবসোলিউট ভেটো। রিসেন্ট দ্য পার্লামেন্ট, আবার পুনর্বিবেচনার জন্য পাঠানো হয়, সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে সাসপেনশন ভেটো। and now no action or withhold the bill, এটাকে বলা হয় হচ্ছে পকেট ভেটো। রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে আমাদের এই সম্পূর্ণ বিষয়ে আমরা আলোচনা করলাম, এবং ফার্দার ডিটেলসের জন্য বা WBCS এর মেন্সের জন্য যদি পড়তে হয়, তাহলে বাকি ভিডিওগুলো আমাদের আলোচনা করে দেখতে হবে। সেটা হচ্ছে অর্ডিন্যান্স জারি, বিভিন্ন রকমের ইস্যু রয়েছে সেখানে, সেটা আলোচনা করব, এবং দেন ভেটো পাওয়ার সম্পর্কে আরও আলোচনা করব, যে কোন কোন ক্ষেত্রে ভেটো বা কি কি ইস্যু বা কোন কোন বিষয়ে ভেটোর প্রসেস কি রয়েছে। কিছু কিছু পোর্শন রয়েছে যেগুলোকে পুনর্বিবেচনার জন্য পাঠানো যায়, কিছু কিছু আছে পুনর্বিবেচনার জন্য পাঠানোই যায় না, সরাসরি রিজেক্ট করে দাও, পুনর্বিবেচনার কিছু আসবেই না। তো 3 রকমের ভেটো সব বিলেই যে চালু করা যাবে বা সব বিলেই যে প্রয়োগ করা যাবে তা কিন্তু নয়। সেই জন্য আমরা সেই পোর্শনটা ছোট্ট করে আলাদা অন্য একটা ভিডিও পড়বো, ভিডিওতে আলোচনা করে রাখবো। আপাতত আমরা প্রেসিডেন্টের ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে এই তথ্যগুলো নিয়ে জানলাম। আশা করি প্রত্যেকের একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে পুরো বিষয়গুলি, এবং প্রত্যেকে নোট ডাউন করে নিয়েছো। যারা নতুন দেখছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটাকে প্রেস করে রাখবে। প্রিভিয়াস যে ভিডিও দেওয়া রয়েছে একদম বিস্তারিত আলোচনা, সেই ভিডিওগুলো দেখে নাও, কারণ WBCS এর মেন্সের জন্য ভীষণভাবে জরুরি হয়ে যাবে
এই ডিটেলস পড়াটাই কোনো শর্টকাট মেথড কাজ করবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সঙ্গে থাকার জন্য, এবং দেখা হবে প্রত্যেকের সঙ্গে নেক্সট ভিডিওতে।